সশস্ত্র যোদ্ধারা দলবদ্ধভাবে আমার সাথে ২৪ পরগনার বিভিন্ন এলাকা পেরিয়ে বনগাঁ সীমান্তে পৌঁছে। হাফিজ তার প্রায় ২০০ ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যসহ বেনাপোলের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান গ্রহণ করে। হাফিজ ইতোমধ্যেই ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্নেল মেঘ সিং এর সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানিদের বিরুদ্ধে অপারেশনে লিপ্ত হয়। মেজর আবু ওসমান চৌধুরীও পিছু হটতে হটতে সদল বলে বেনাপোল সীমান্তে পৌঁছে যান। সবাই মোটামুটি অগোছালো অবস্থায় বেনাপোল সীমান্ত চৌকিতে কন্ট্রোল রুম স্থাপন করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করতে থাকি। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ব্রিটিশ এমপি স্যার ডগলাস ম্যানকে নিয়ে বেনাপোলে উপস্থিত হন বিদেশিকে সার্বিক অবস্থায় সরেজমিনে প্রত্যক্ষ করানোর জন্য। সেদিন মেজর আবু ওসমান, তৌফিক, আমি সহ ক্যাপ্টেন হাফিজও বেনাপোলে উপস্থিত ছিলাম। সেদিনকার ঘটনা তৎকালীন ইপিআর এর ইন্টেলিজেন্স হাবিলদার ইউনুসের জবানিতে তুলে ধরছি। ১৭ থেকে ২৩ এপ্রিল একটা যুদ্ধে পশ্চাৎপসরণমান মুক্তিযোদ্ধাদের সুশৃঙ্খল হওয়ার জন্য যথেষ্ট সময় নয়। এত অল্প সময়ে মুক্তিযোদ্ধারা বেনাপোলে পুরোপুরি সংগঠনবদ্ধ ও সুশৃঙ্খল হওয়ার সময় পেল না। এখানে মেজর ওসমানের জনবল ও ক্যাপ্টেন হাফিজের জনবলের সঙ্গে ক্যাপ্টেন মাহবুব ও ক্যাপ্টেন তৌফিকের জনবল যুক্ত হলো। ক্যাপ্টেন সালাউদ্দিনও ঢাকা থেকে এসে দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে উপস্থিত। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর শফিকুল্লাহ ক্যাপ্টেন মাহবুবের দলে আছেন। ক্যাপ্টেন মুস্তাফিজ এবং ক্যাপ্টেন হুদা তাদের দলবল নিয়েও এলাকায় একত্র হয়েছেন, কিন্তু যোগাযোগ বলতে কিছু নেই। সমর ক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থাও নেই। কেবল ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন তৌফিক এলাহি, ক্যাপ্টেন সালাউদ্দিন, অন্যদিকে কাস্টম কলোনির পেছনে মেজর হাফিজ উদ্দিন রিজার্ভ। উক্ত জনবলের সমন্বয়ে বেনাপোল ঘাটিতে মেজর ওসমান, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন তৌফিক, ক্যাপ্টেন হাফিজ, ক্যাপ্টেন সালাউল্লাহ ও ক্যাপ্টেন মুস্তাফিজ এই ৫ জনের সমন্বয়ে যথাবিহিত যুদ্ধ পরিকল্পনা ও পর্যালোচনার দায়িত্ব পালন করেছেন। বেনাপোল পোস্ট রাতে ইন্টেলিজেন্ট রুমে আমাকে প্রতিরক্ষা, স্থান, গান, লোকেশন, মর্টার কোম্পানি হেডকোয়ার্টার ম্যাপে মার্কিংয়ের নির্দেশ দেন মেঘ সিং। ৩ ইঞ্চি মর্টারের পিছনে ফায়ার সাপোর্ট এর জন্য অনুরোধ করলেন। সময় ২৩ এপ্রিল ৫-৬ ঘটিকা। সবাই যথানিয়মে পূর্ণ উদ্যমে সাহসিকতার সাথে স্ব স্ব গ্রুপ আপন আপন দায়িত্বে রত। ৩০ মার্চ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সদস্যদের নিয়ে ক্যাপ্টেন হাফিজ যশোর ক্যান্টনমেন্ট পাকিস্তানিদের বিরুদ্ধে মরণপণ লড়াই শুরু করেন। রেজিমেন্টের বহু সদস্য হতাহত হয়। বাকি সবাইকে নিয়ে ক্যাপ্টেন হাফিজ সীমান্তের দিকে চলে যান। তিনি সেখান থেকে চুয়াডাঙ্গার মেজর ওসমানের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেন এবং দুজনে তাদের সম্মিলিত শক্তি দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প ব্যক্ত করেন। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসের ৩য় সপ্তাহে অগ্রসরমান পাকিস্তানিদের অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য যশোর বেনাপোল রোডের ২ পাশে শার্শা থানার কাগজ পুকুর নামক স্থানে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেন। ২৩ এপ্রিল পাকিস্তান আর্মি এই অবস্থানে অ্যাটাক করে। প্রথমে দূরপাল্লার বোমা আর গোলাগুলিতে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মুক্তিবাহিনী ঘুমের ঘোর কাটিয়ে ওঠে, স্ব স্ব অবস্থান থেকে পাল্টা গুলি ছুটতে থাকে। এই অবস্থা কিছুক্ষণ স্থায়ী হয়। এরই মধ্যে কন্ট্রোল রুমে এলেন তৌফিক এলাহি সাহেব, তারপর মাহবুব সাহেব। মেজর সাহেবের সহিত বর্তমান পরিস্থিতি বর্ণনা করিতেছেন এবং কি করা যায় তাহার পরিকল্পনা হইতেছে। বাকি সবাই রাস্তার অপর পার্শ্বে ডিফেন্সে আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের সহিত স্যার ডগলাস ম্যান বেনাপোলে আসিয়াছে। খবর পেয়ে ওসমান সাহেব বাহিরে এসে সামরিক কায়দায় অভিবাদন করলেন। সম্মানিত অতিথি স্যার ডগলাস ম্যানকে মুক্ত অঞ্চল ও রণক্ষেত্র দেখানোর জন্য মেজর ওসমান, ক্যাপ্টেন মাহবুব উদ্দিন ও ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী চলে গেলেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কন্ট্রোল রুমে আমার সহিত বসে বর্তমান অবস্থান অবলোকন করছেন। এ সময় উত্তর দিকের আক্রমণ তীব্রতর ছিল। ৩ ইঞ্চি মর্টারের একটি পাক গোলা ডগলাস ম্যানের অতি নিকটে পড়লে মাহবুব সাহেব বিদেশি অতিথিকে নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করলেন। ইত্যবসরে হাবিলদার মেজর মুজিবুর রহমান ও ক্যাপ্টেন নাজমুল হুদা কন্ট্রোল রুমের মেজর সাহেবকে খুঁজতে এসে প্রধানমন্ত্রীকে দেখে সালাম বিনিময়ের পর কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন।
স্যার ডগলাস ম্যান মাহবুব সাহেবের সাথে বসে কন্ট্রোল রুমে ফেরত আসার পর প্রধানমন্ত্রী অতিথিসহ চলে যান। এ সময় কে যেন হাবিলদার মুজিবুর রহমানকে বললেন, আপনার লোক উত্তর পশ্চিম দিক থেকে মেশিন গানের কোনো ফায়ার না দিয়ে বাংকার ছেড়ে চলে এসেছে। তার উত্তরে হাবিলদার মুজিবুর রহমান বাক্য বিনিময় না করেই সঙ্গে সঙ্গে ড্রাইভার আমিনুর রহমানকে ডেকে গাড়িতে উঠে পড়েন। মেজর ওসমান সাহেব পেছন থেকে ডেকে বললেন, মুজিবর, ওদের গুলি নেই। সে কোনো ভ্রুক্ষেপ না করেই গাড়িতে 3 বাক্স গুলি উঠিয়ে চলে গেলেন। ড্রাইভার আমিনুর রহমান নির্দিষ্ট জায়গায় পৌঁছার পর মুজিবর নামের এক ব্যক্তি বাক্সগুলি ঘাড়ে করে গান পজিশনে পৌঁছে দেখে 1 নং গানম্যান শাহাদাত বরণ করেছেন এবং 2 নং গানম্যান লক খুলে চলে যাওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় কলা বাগানের কাছে তাকে পেয়ে সুবেদার মুজিবুর রহমান জিজ্ঞেস করেন, তুমি কেন চলে এসেছো? সে বলে, আমি একা কি করব? উল্লেখ্য, একটা HMG চালাতে গানটিতে 3 জন সদস্য লাগে। গান পজিশনে লক না পেয়ে কিছু দূরে আর একটা গান ছিল। মুজিবুর রহমান হামাগুড়ি দিয়ে সেখান থেকে লক আনেন এবং লক লাগিয়ে ফায়ার শুরু করেন। শাহাদাত বরণকারী সিপাহীকে একটু দূরে ঠেলে রেখে হাবিলদার মুজিবুর ভীষণভাবে সুইপিং ফায়ার শুরু করেন। ফায়ারের সামনে টিকতে না পেরে পাক বাহিনীর একটি অভিনব ধোঁকার চাল গ্রহণ করে। তাদের একটি অংশ ইপিআর বাহিনী খাকি পোশাক পরে ধোঁকা দিয়ে হাবিলদার মুজিবুর রহমানের খুব কাছাকাছি একপাশে অবস্থান গ্রহণ করে। এ সময় হাবিলদার মুজিবুর রহমানের পাশে অবস্থানরত মুক্তিবাহিনীর দলটি খাকি পোশাকধারী ধোঁকাবাজ পাক বাহিনীকে ইপিআর বাহিনী মনে করে ওদিকে গুলি করা শুরু করে আর তাদের দখলে থাকা 3 ইঞ্চি মর্টার ব্যবহার করে বিরত থাকে। ড্রাইভার আমিনুর রহমান যে ডস গাড়িতে মেশিন গান ও মর্টার পরিবহন করত, সেও ফায়ার করা থেকে বিরত থাকে। হাবিলদার মুজিবুর যখন পাক সেনাদের ধোঁকাবাজি বুঝতে পারে, ততক্ষণে পাক সেনারা ক্লোজ কোয়ার্টার থেকে গোলাগুলি শুরু করে দিয়েছে। হাবিলদার মুজিবুর তখন একাই বাঘের মতো লড়াই করতে থাকেন। যতক্ষণ হেভি মেশিন গানের গুলি ছিল, ততক্ষণ তিনি একাই 3 জনের কাজ করে গুলি শেষ করেন। গুলি শেষ হওয়ার পর তার কোমরে থাকা পিস্তল দ্বারা নিকটবর্তী পাক বাহিনীকে হুঁশিয়ারি উচ্চারণ করেন। গুলি শেষ হলে পাকিস্তানি সৈনিকেরা একযোগে তাকে আক্রমণ করে। তিনি জয় বাংলা বলে পাক সেনাদের নিক্ষিপ্ত গোলায় শাহাদাত বরণ করেন। এ সময় ড্রাইভার আমিনুর রহমান পাগলের মতো গাড়ি চালিয়ে নিকটবর্তী যশোর রোডে উঠে আসেন। তিনি রোডের উপর বিরাট গাছের পিছনে লুকিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে হাবিলদার মুজিবুর রহমানের বীরত্বব্যঞ্জক অসমসাহসী এই ঘটনা প্রত্যক্ষ করেন। মুজিবুর রহমানের নেয়া 3 বাক্স গুলি সরবরাহের পর আবারও গুলি পাঠানোর জন্য মুজিবুর রহমানের অবস্থান থেকে খবর আসে, গুলি পাঠাতে হবে। কিন্তু গুলি ছিল না বিধায় পাঠানো সম্ভব হয় নাই। তখন মুজিবুর রহমানকে ফেরত আসার জন্য কন্ট্রোল রুম থেকে হুকুম দেওয়া হয়। একে একে সবাই ফেরত আসেনি শুধু হাবিলদার মুজিবুর রহমান। 24 এপ্রিল হাবিলদার মেজর মুজিবুর রহমান অসম সাহসিকতার লড়াই করে শাহাদাত বরণ করে জাতিকে ঋণে আবদ্ধ করে গেছেন। কোনোদিন জাতি এই ঋণ শোধ করতে পারবে না। 25 মার্চ রাতে তার নেতৃত্বে চুয়াডাঙ্গার ইপিআর বাহিনী সংগঠিত ও একত্র হয়ে নন বাঙালিদের বন্দী করে। সে সময় মেজর আবু ওসমান অথবা অন্য কোনো সামরিক বা বেসামরিক কর্মকর্তা ছিলেন না যিনি বা যারা পাকিস্তানিদের বিরুদ্ধে এ বিদ্রোহ ঘোষণার দায় দায়িত্ব গ্রহণ বা বহন করতে পারতেন। মুজিবুর রহমান সম্পূর্ণ নিজ দায়িত্বে মাতৃভূমির টানে চুয়াডাঙ্গার ইপিআর বাহিনীকে পাক বাহিনীর বিরুদ্ধে সংগঠিত করেন। তিনি জানতেন, আমরা বাঙালি। 25 মার্চের গভীর রাত থেকে যে নির্মম অত্যাচার বাঙালিদের উপর শুরু হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেহের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিশোধ নিতেই হবে। সেদিন বাঙালি জওয়ানদের দেশমাতৃকার জন্য তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। 24 এপ্রিল বিকাল 5টা, 5:30। যুদ্ধক্লান্ত যোদ্ধারা ভিন্ন ভিন্নভাবে ভারতীয় অংশে চলে যাচ্ছে। কন্ট্রোল রুমে মেজর আবু ওসমান চৌধুরী সাহেবের সাথে আলাপ সেরে তৌফিক ইলাহি তার লোকজনের খবর নিয়ে চলে গেলেন। ক্যাপ্টেন নাজমুল হুদা, সালাউদ্দিন, মাহবুব উদ্দিন ও টেবিলের পূর্ব প্রান্তে বসা ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান এবং আমি ম্যাপ রিডিংয়ে ব্যস্ত। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন কে কোথায় যাব এ চিন্তায় ব্যস্ত। হঠাৎ মেশিন গানের ব্রাশ ফায়ার এসে আমাদের দালানে আঘাত করল। ফলে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারল দৌড় দিল।
আমি ও মেজর ওসমান একসাথে ধীর স্থিরভাবে সবকিছু দেখে শুনে প্রথমে এক দৌড়ে যশোর রোডের একটা বড় গাছের আড়লে গিয়ে দাঁড়ালাম। তারপর এক এক গাছ পার হয়ে সীমান্তের দিকে যেতে থাকলাম। ইতোমধ্যে যারা সীমান্তের ওপারে নিরাপদ স্থানে পৌঁছে গেছেন, তারা আমাদের আসতে বিলম্ব দেখে ভুল রটনা ছড়িয়ে দিয়েছে যে মেজর সাহেব ও আমি পাক বাহিনীর হাতে ধরা পড়েছি। এই খবর মেজর সাহেবের স্ত্রীর কানে পৌঁছলে সঙ্গে সঙ্গে বেগম সাহেবা অজ্ঞান হয়ে যান। কিন্তু সামান্য ব্যবধানে আমরা নিরাপদ স্থানে পৌঁছে গেলে সবাই উল্লাসে ফেটে পড়েন। এভাবেই বেনাপোলের যুদ্ধে আমাদের বিপর্যয় ঘটে। কিন্তু বেনাপোলের ঘাঁটিতে আমরা বাংলাদেশের যে পতাকা উত্তোলন করেছিলাম, সে পতাকা রক্ষার জন্য সীমান্তে ভারতের অভ্যন্তরে কয়েকজন সিপাহী 16 ডিসেম্বর পর্যন্ত অকুতভয়ে অবস্থান করে। আমাদের ভূমিতে দণ্ডায়মান, আমাদের পতাকার সম্মান ও মায়ায় উক্ত স্থানে তারা থেকে যান। পাক বাহিনীর পর্যাপ্ত গোলাগুলি শেষে সেদিন আমাদের বেনাপোল থেকে ঘটিয়ে দিয়ে অবস্থান ছেড়ে পেছনে চলে যায়। আর আমাদের ছেলেরা ওই পতাকা রক্ষার জন্য পতাকার অতি সন্নিকটে পাকিস্তানিদের গুলির রেঞ্জের মধ্যেই অবস্থান গ্রহণ করে। ফলে পাকিস্তানিরা একদিনের জন্য বাংলাদেশের পতাকা নামাতে পারেনি। 16 ডিসেম্বর পর্যন্ত এই পতাকা কত কত করে উড়েছে। সে রাতে আমরা ভারতের মাটিতে বনগাঁ রাখালদাস স্কুল ও তার আশেপাশে যেখানে পেরেছি আশ্রয় নিয়েছি। মেজর ওসমান ভারতীয় কাস্টম কলোনিতে অবস্থান গ্রহণ করেন। ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন শফিউল্লাহ, ক্যাপ্টেন তৌফিক ইলাহি, ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাউদ্দিন যেখানে পারেন স্থান করে নেন রাত্রি যাপনের জন্য। প্রায় মাসাধিককাল এই স্কুল মুক্তিবাহিনীর দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে অস্থায়ী হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হয়। মেজর আবু ওসমান সাহেব তার প্রধান। কল্যাণীতে 8 নং সেক্টর হেডকোয়ার্টার স্থাপনের পূর্ব পর্যন্ত আমরা এখানেই অবস্থান করি। ইউনিসের জবানি শেষ। ইতিহাসের আলোয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের দক্ষিণ পশ্চিম রণাঙ্গন। 1971 সালের মার্চ মাসের শেষ সপ্তাহ। 25শে মার্চ মধ্যরাতে কিছু পূর্বে বাঙালিদের উপর আচমকা ইয়াহিয়া লেলিয়ে দিল পাকিস্তানের সেনানায়কদের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীকে। কারফিউ জারি করে তাদের বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের সর্বত্র সকল মানুষ প্রাণপণ প্রতিরোধে লিপ্ত হলো। রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু হলো প্রথম প্রতিরোধ যুদ্ধ।